যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেবতা সূর্যদেব, ওদের অ্যাপেলো, সূর্যের দেবতা অ্যাপেলো। তো এবার কি হচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর সিমিলারিটি। ওদের দেবদেবী আমাদের দেবদেবী, ওদের ইভেন উপাসনা পদ্ধতি আমাদের উপাসনা পদ্ধতি প্রায় মোর দ্যান 80%। এবার কি হলো, এই পশ্চিম ভারতে অর্থাৎ উত্তর পশ্চিম মানে মধ্য পূর্ব দক্ষিণ কিন্তু ইনফ্লুয়েন্সড হয়নি। যেদিকটা গ্রিকদের দ্বারা গান্ধার শিল্প যেটি হয়েছে ইনফ্লুয়েন্স, মানে সেটা ধরুন ওই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে তারপরে গুপ্ত যুগ অব্দি, মানে মানে সেই 300 BC থেকে ধরুন 600-700 AD অব্দি গুপ্ত যুগ অব্দি ছিল, তো স্কন্দগুপ্ত অব্দি মোটামুটি ধরা হয়। তো এই যে প্রায় 800-900 বছরের যে এই টাইম স্প্যানটা, এই সময়টা কিন্তু গান্ধার শিল্প, গান্ধার স্থাপত্য ভারতের উত্তর পশ্চিম উত্তর সীমান্ত, এমনকি মানে আজকে যেটাকে উত্তর বলা হয় বা বলা হয়, ইভেন উত্তরপ্রদেশ, বিহারের উত্তর বিহার অংশ, এগুলো তারা কিন্তু সব ইনফ্লুয়েসড হয়েছিল বাই গান্ধার। এবার গান্ধারে কি হচ্ছে, গান্ধার দেখা গেছে গান্ধার স্থাপত্যে তারা ভারতীয়র মানে অ্যাটিচিউডটা, তার অভিব্যক্তিটা নিয়েছিল, কিন্তু তাদের যে শারীরিক প্রকৃতি বা তাদের যে শৈল্পিক গঠন বা শারীরিক গঠন সেটা কিন্তু ছিল গ্রীসে। এবার গ্রিকদের দেবতাদের দেখবেন, তাদের গ্রীসের লোকরা কীরকম হয়, তারা গৌরবর্ণ, নীল চোখ, তাদের ব্লন্ডে অর্থাৎ একটু ব্রাউন সোনালি চুল, এবং দেখবেন তাদের দেবদেবীগুলো ওরকম দেখতে। এবার গ্রিক আর ভারত মাঝখানে মিলেমিশে এক হয়ে গেছিলো, তাদের একটা প্রজাতি এখনো পাকিস্তানে আছে। হ্যাঁ, এবার মিলেমিশে এক হয়ে গিয়ে তারপরে ব্যাকটেরিয়া একটা আলাদা সাম্রাজ্য হয়েছিল, যারা গ্রিক আর ভারতীয় ক্রসবিট, মানে ক্রসবিট কথাটা ভুল, মানে দুজনে মিলেন একটা জাতি তৈরি হয়ে গেছিল, একটা সাম্রাজ্য তৈরি হয়ে গেছে, যেটাকে ব্যাকটেরিয়া বা বাল্লিক পরে আমরা বলেছি। তা ওই থেকে ইনফ্লুয়েসড হয়ে তারপরে তো তারা এই মেন, তারপরে যে মানে বলতে গেলে যার ইনফ্লুয়েন্সে ভারতবর্ষ পরবর্তীকালে পরিচালিত হলেন, তিনি হচ্ছেন রাজা কনিষ্ক। এই রাজা অর্থাৎ সেই 75 কি 78 AD-তে রাজা কনিষ্ক, তিনি কিন্তু ওই সময়টা আবার গুপ্তরা অনেকটা হয়ে গেছিলো, তখন মৌর্য শেষের দিকে, গুপ্ত তখন শুরু হয়নি, ওই মাঝখানে পিরিয়ডটা হচ্ছে কনিষ্ক পিরিয়ড। কনিষ্ক পিরিয়ডটা তার বংশ প্রায় 150-200 বছর রাজত্ব করে। তা ওই কনিষ্কের সময় কনিষ্ক কিন্তু জাতিতে রাশিয়ান, মানে এইগুলো আবার একটা ভাগ আছে, মানে বলা হয় যে আমাদের উত্তর ভারত, উত্তর পশ্চিমের ভারতের একটা নরগোষ্ঠী, জাতি বলা ভুল হবে, এরা হচ্ছে হিসাব মতো নরগোষ্ঠী, মানে অ্যাকর্ডিং টু এথনোলজি মানে হচ্ছে জাতিবিদ্যা, সেই অনুযায়ী তারা সব হচ্ছে কক্সিয়ান মানে বলছে রাশিয়া ককেশাস পর্বত অঞ্চলে একটা ট্রাইব বা আদি জনগোষ্ঠী, যারাও গৌরবর্ণ, কিন্তু তারা নীল চোখ নয়, তারা নয় পিঙ্গল বর্ণ, নালে সবুজ চোখ, নালে ব্ল্যাকও আছে। আবার কিছু কারো কালো চুলো হয়, কারো একটু কটা চুলো হয়, কারো ব্রাউনও হয়, হ্যাঁ, মানে মিক্সড একটা। এটা হচ্ছে কক্সিয়ান। এই রাশিয়ার ওইখান থেকে শুরু করে দেখবেন উজবেকিস্তান, ইরান, পারস্য, এই অঞ্চলগুলো, পশ্চিম এশিয়ার কিছু দেশ, এরা সব কক্সিয়া। এবং এই কক্সিয়ানরা ওইখান থেকে শুরু করে আফগানিস্তান হয়ে আমাদের কাশ্মীর, পাঞ্জাব, এদিকে উত্তরপ্রদেশ অনেকটা অংশ, তারা সব কক্সিয়ান একটা বংশ চলে আসলো। কখন আসলো, যে যখন কনিষ্ক রাজ শুরু করলো। কনিষ্ক হচ্ছে একজন রাশিয়ান হিন্দু, তিনি আবার শৈব, কিন্তু তিনি কক্সিয়ান। এবং কনিষ্ক জানেন যে সেই সময় গ্রেট এম্পায়ার উনি তৈরি করেছিলেন, মানে একদম আমাদের উত্তর পশ্চিম ভারত, এদিকে পাঞ্জাব থেকে, কাশ্মীর থেকে, এমনকি চীনেরও অনেকটা অংশ উনি দখল করে নিয়ে, ওদিকে রাশিয়ার কিছুটা অংশ নিয়ে ইউরোপের মানে বলা হচ্ছে বর্তমানে কনিষ্কর গ্রীষ্মকালীন রাজধানী বলা হচ্ছে একসময় ছিল বেলগ্রেড, যেটা যুগোস্লাভিয়াতে ছিল, ওই অঞ্চল হয়ে ইরান টিরানের বিরাট একটা অংশ কনিষ্ক রাজ করেছেন। কনিষ্ক করেছেন কি, উনি আবার এই গান্ধার শিল্প দ্বারা খুব চালিত হন, খুব প্রভাবিত হয়ে উনি তো শৈব ছিলেন, তা উনি যেসব শিবের দেব দেবী যা যা করেছিলেন ওনার সময়, দেখবেন এর জন্য আপনি একটা মজার জিনিস দেখবেন, আপনি যেই বাংলা বিহার মোটামুটি উত্তর বিহার ক্রস করুন, দেখবেন মন্দিরে দেবদেবী, শিব দেখবেন ধবধবে ফর্সা, আমাদের জগদম্বার ওরা পুজো করে, দেখবেন তার দেবী শুধু ফর্সা না, কটা চোখ দেখবেন খেয়াল করে। উত্তরপ্রদেশ, আরো পাঞ্জাব, পশ্চিম ভারতের প্রান্তে যান, এবং শিব স্তোত্র তৈরি হয় কর্পূর গৌরম, মানে কর্পূরের মতন গৌর বর্ণ যা, হ্যাঁ গৌর বর্ণ যা, হ্যাঁ কর্পূর গৌরম করুণাবতার, হ্যাঁ হ্যাঁ।
তার মানে কি এইগুলো কিন্তু সবই হচ্ছে ওই গ্রিক এবং ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স। এই ব্রিটিশরা এসে শুধু ইনফ্লুয়েন্স করেনি, ওটা গ্রিকদের সময় হয়েছিল। এবং পরবর্তীকালে কনিষ্ক, তার বংশ যে রাশিয়ান বংশ, পরে সে ভারতীয় হয়ে গেছে, কারণ তার পরবর্তী নেক্সট জেনারেশন হবিস্কো, তারপরে সাবিস্কো, তারপরের জন বাসুদেব নাম রেখেছিলেন। কিন্তু তারা ওই উত্তর ভারতীয় এবং রাশিয়ান মিক্সড হয়ে যে ব্লাডটা হয়েছিল, যেই রেসটা তৈরি হয়েছিল, তারা হচ্ছে কনিষ্ক বংশধর। তা এরা প্রায় 150 বছর, এবং তখন নাকি ব্যাপক স্থাপত্য গান্ধার ছড়িয়েছিল। এবং তার আগে আমরা জানি সম্রাট অশোক, উনিও একটা কীর্তি করেছিলেন। উনি ওই বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়ে উনি তো শুধু সিংহলে ওনার ছেলে মেয়েকে পাঠিয়ে ক্ষান্ত হননি, উনি ইউরেশিয়া, ইউরোপ অঞ্চলেও গেছিলেন, ওই অঞ্চলগুলো উনি দখল করেছিলেন। ওখানে করতে গিয়েও উনি আবার বৌদ্ধ স্থাপত্য করতে গিয়ে সেখানেও আবার গ্রিক ইনফ্লুয়েন্স দ্বারা চালিত হয়েছিলেন। হ্যাঁ, যার ফলে আমরা অনেক সময় প্রত্নতাত্ত্বিকে আমরা অনেক সময় বৌদ্ধর হয়তো একটা মাথা পাওয়া গেল, যেগুলো কিনা অবিকল দেখতে মনে হচ্ছে যেন গ্রিক ভাষা, গ্রিকদের মতো। এটা একটা অদ্ভুত। দেখবেন আফগানিস্তান, পশ্চিম ভারত, পাকিস্তান, কান্দাহার, ওইসব সময় যে বৌদ্ধের যে স্থাপত্যগুলো পুরো গ্রিক দেবতাদের মতো। তার মানে কি এইগুলো সবই হচ্ছে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স। মানে কি গ্রিকরা অবশ্যই তাদের ভাষা তারা সুন্দর, এবার আমাদের সৌন্দর্যটা তো অন্যরকম। কিন্তু আমাদের যেই জগৎটা দেখবেন, এদিকে বিন্ধ্য পর্বত এসে কিন্তু পুরো থেমে গেছে। আপনি তারপর ওটা আর টপকালি দেখবেন, ওই যে দেবদেবী আপনি দেখতে পান উত্তর ভাগে, পুরোবার দেখতে পান, তখন শিব কৃষ্ণবর্ণ হন বা গাত্রবর্ণ নীল হয়, যেটা আমাদের আদি ভারতে যেটা সনাতনী ছিল। এইবার এইখানে একটা মজার জিনিস হচ্ছে, এইগুলো তো আমাদের বইতে পড়ানো হয় না। আমাদের বইতে সব প্রক্ষিপ্ত ইতিহাস পড়ানো হয় এবং সব বিকৃত ইতিহাস পড়ানো হয়। এবং এটা দেখে দেখা হয়েছে যে আমি একজন স্কুল টিচার দাদা, তবুও আমি জানি না এটা সর্বসমক্ষে বলাটা ঠিক হবে কিনা, বা এটা ইতিহাস পড়ানো হয় না আমাদের স্কুল। হ্যাঁ, এটা আমি হয়তো বা আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে, বাট সরি, ইতিহাস পড়ানো হয় না। না, হয় না। সেটা যাকে আপনি নিজেই একজন শিক্ষিকা হয়ে যখন এটা স্বীকার করছেন, এটা আমাদের জন্য অনেক বেশি পাওনা। তা আশা করি আর প্রমাণ দেওয়ার দরকার নেই। আপনার বন্ধুরা আপনারা দেখছেন যে আমার সামনেই একজন ডক্টরেট করা একজন ডিগ্রি প্রাপ্ত বসে আছেন, যিনি পড়াশোনা করেছেন এডুকেশন ও হিস্ট্রি নিয়ে। তিনি যখন নিজে স্বীকার করছেন, আশা করি আর প্রমাণের দরকার নেই। তো যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে যে এরপরে যখন ব্রিটিশরা এসে তারা ঠিক এই পলিসিটাকেই তারা করে, তারা দেখে বা এটা তো ভালো জিনিস, মানে ভারত তো হাড়ি কাটে দিয়েই আছে। এবার কী হলো, ব্রিটিশরা দেখলো ভারতীয়রা, কারণ ভারতীয়রা তো সব ভুলে গেছিলো, তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এমনিতে আত্মবিস্মৃতি যা, তার মধ্যে ব্রিটিশরা আবার কনস্পিরেসি করে আমাদের কৃষ্টি সভ্যতা সংস্কৃতিকে যেভাবেই পেরেছে, যেখানে পেরেছে, সেটাকে না ড্যামেজ করেছে, নাহলে লুকিয়েছে, নাহলে বিকৃত করেছে। করতে একটা জাতি যখন সেই 712 থেকে আক্রমণ হয়, এই জন্য কিন্তু সাভারকার একটা কথা বলতেন যে তার আগে আরব ইনভেটার এবং মধ্য এশিয়া থেকে যারা এসেছিল, তারা হয়তো অনেক হিন্দুর রক্ত বইয়েছে, অনেক মন্দির ধ্বংস করেছে, অনেক স্থাপত্য ধ্বংস করেছে, কিন্তু ইউরোপিয়ানরা এবং ব্রিটিশরা এসে যেটা করেছে, ভারতীয়দের মেরুদণ্ডটা বেঁকিয়ে দিয়েছে, যেটা সোজা করতে বেশ সময় লাগবে। হ্যাঁ, মন্দির আবার তৈরি হয়ে যাবে, হয়তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি, অনেক হত্যা হয়েছে, হিন্দু হত্যা সেও হয়ে গেছে, এখন তো আবার অনেক হিন্দুই হয়ে গেছে ভারতবর্ষে, কিন্তু আমাদের স্পাইনটা যে বেঁকিয়েছে ওটা কিন্তু পুরোপুরি এখনও সোজা হয়নি। তাই জন্য সাভারকারের রাগ কিন্তু সবচেয়ে বেশি ব্রিটিশদের এবং ইউরোপিয়ানদের ওপর ছিল। উনি মনে প্রাণে ঘৃণা করতেন ইউরোপিয়ানদের এই কারণে, আর কোনো কারণ নেই। একটা কথা, যেটা এই দ্বিতীয় আর অদ্বিতীয় কথা হচ্ছিল, দ্বিতি পুত্র তো দৈত্য তারা। আচ্ছা, এই দ্বিতি আমি যখনই পড়ি না, দয়েস ভূমি, তো আমার মনে হয় ওইখানকার যে লোকেদের যা বর্ণনা, এবং ওরা কিন্তু দয়েসল্যান্ডে একজনকে মা হিসাবে পুজো করেন, বলে সে নাকি আল্পস পর্বতমালাতে ঘুমিয়ে রয়েছে। এবং দ্বিতীর কিন্তু তপস্যা স্থানও কিন্তু একটি এমন পাহাড়, যেই পাহাড়টি কৈলাস থেকে বহু দূরে, সেখানে কিন্তু দ্বিতি তপস্যা করেন। উনি নাকি সেখানে ঘুমন, উনি নাকি সেখানে তপস্যা করেন। তো এই দয়েসল্যান্ড এবং দ্বিতীর সাথে আমাদের কি কোনো এরকম মিল রয়েছে? মানে দ্বিতি ল্যান্ডই কি দয়েসল্যান্ড নাকি? একদম ঠিক বলেছেন। দ্বিতি পুত্র দৈত্য মানে হচ্ছে যে দ্বিস্বভাব এবং দ্বিচরিত্র, মানে দ্বিচারিত্রিক বৈশিষ্ট্য। কারণ কি, দ্বিতি মানে হচ্ছে দেবতা আর দানব দুটো মিশে যেটা হয়েছে, সেটা তারা হচ্ছে দৈত্য। মানে দ্বিতীর যে বংশ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দানব বংশ। তো দানব আর দেব মিশে, কারণ উনি
কাশ্যপ ঋষিকে বিয়ে করেছিল, উনি হচ্ছে দেব বংশ। তার দেব আর দানবের মিলনে দৈত্য একটা আলাদা ব্রিড তৈরি হলো, যারা কি দেবের মতো মেধা আর দানবের মতো শক্তি, তারা ভয়ঙ্কর অপরাজেয়। মানে এটা ঠিক যে দেখা গেছে যে ইসলামিক ইনোভেশন তো অনেক পরের কথা, তার আগে ইভেন খ্রিশ্চান যে ইনোভেশন হয়েছিল, যে চেষ্টা হয়েছিল, মানে যীশুখ্রিস্ট মারা যাওয়ার পরেও অন্তত 500 বছর লেগেছিল জার্মানি খ্রিস্টানিটি ঠিকঠাকভাবে পৌঁছাতে, 400-500 বছর লেগে গেছিলো। এবং তার আগে ইসলাম তো ঢুকতেই পারেনি। এবং এই কারণ হচ্ছে ওরা দৈত্যরা ভয়ঙ্কর, ওরা ওদের ওই যে ওদের যে কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, হ্যাঁ বুদ্ধিমানও হয় বা শক্তিশালী হয়, কিন্তু ওদের কি হয়, ওদের যাত্রা বিমান এবং অতিরিক্ত ওভার কনফিডেন্সে ওরা কিন্তু অনেক কিছু হারায়। মানে ওরা ভাবে আমরা পৃথিবী জয় করে ফেলেছি, জয় করার আগেই সেই যে কচ্ছপ আর খরগোশের গল্প পড়েছিলাম না, ওরা এই তো এসে গেছে, একটু ঘুমিয়ে নিল। যে ভুলটা হিটলার করেছিল, জার্মান করেছিল, তারা আন্ডার এস্টিমেট করেছিল ব্রিটিশদের বা আমেরিকানদের। হিটলার তো বলতেন যে আমরাই আর্য, এবং আর্য এই টার্মটাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পেছনে কিন্তু হিটলারের অনেকখানি ভূমিকা ছিল। হিটলার মানে হ্যাঁ জার্মান মানে যেটাকে ম্যানিফেস্টো, যেটা প্রোপাগান্ডাটা, হ্যাঁ যেটা হিটলার না, এটা ছড়িয়েছিল গোয়েবলস। হিটলার তো ছিল অর্ধশিক্ষিত লোক ছিল, শিক্ষিত লোক ছিল গোয়েবলসের এই প্রোপাগান্ডা ওটা করেছিল। আসলে ওটা ওর কি হয়েছে, এটা হচ্ছে যে ও প্রথম বিশ্বযুদ্ধ হারার পর এত বাজেভাবে, আমরা জানি যে ভার্সাই ট্রিটিতে এত অপমানজনক শর্তে জার্মানকে বাধ্য করা হয়েছিল, যে ওই যে একটা ইনফিরিটি কমপ্লেক্স তৈরি হয়ে গেছিল, জার্মানরা সব জায়গায় হেরে যাচ্ছে, সব জায়গায় নতজানু হচ্ছে, সে একটা বঞ্চিত জাত। ওইখানে হিটলার কি করলো, বললো এইটাকে ওভারকাম করার জন্য একটা এক্সট্রা একটা মানে আর্টিফিশিয়াল সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করতে হবে। এই আর্টিফিশিয়াল সুপিরিয়রিটি কমপ্লেক্সটাই হচ্ছে আর্যতত্ত্ব, অর্থাৎ এরিয়ান থিওরি। এই এরিয়ান থিওরিটা দিয়ে হিটলার করলো কি, ওর দেশের লোকদের ভিতর একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে ওদের ভিতর খুব কুইক জাগরণ করে দেবে। আপনি ভাবুন, এই 1919-এ একটা পরাজিত জাতি, সেই জাতিটাকে যারা যা ইচ্ছা তাই করে, ভার্সাই ট্রিটি তো আপনি জানেন কীভাবে ওদের ইনভেট করা হয়েছিল। সেই জাতিটা মাত্র 4-5 বছরের মধ্যে ইউরোপের শ্রেষ্ঠ শক্তি হয়ে গেল। এটা নট এ ম্যাটার অফ জোক। এটা করলো কি, ওর যে এই যে এরিয়ান থিওরিটা, এটাই একটা মানে মানে কি বলবো ওটাকে, ডোপ যে দেওয়া হয় ইঞ্জেকশন, ওরকম একটা কাজ হয়েছিল। মানে হঠাৎ করে একটা বুস্ট ট্রান্সফার জার্মান জাতির মধ্যে। তো আমরা জানি এখন এগুলো বললে অনেকে হোঁচট খাবে, বিষম খাবে। রবীন্দ্রনাথ ঠাকুর তো জার্মানে সবচেয়ে বেশিবার গেছেন, প্রায় মানে 25-30 বার গেছেন। এবং উনি নিজে ওনার বর্ণনায় বলছেন, সম্ভবত 1922-23 সালে মিউনিখের কাছে একটি গ্রামে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরই বলছেন, মানে জার্মানদের ব্রিটিশদের উপর প্রচুর রাগ, অনেক কারণে। কারণ ব্রিটিশরা করেছে কি, শুধু ওরা নিজেদের সুবিধায় পৃথিবীটাকে সাজায়নি, ওরা দেশের নামগুলোকে নিজের সুবিধা মতো করে দিয়েছে। যেমন জার্মান, আপনি যদি কোনো জার্মানিকে বলেন না যে আর ইউ জার্মান, ওরা দেখবেন এরকম ভুরু কুচকে তাকাবে। ওরা না, উই আর ডয়েচেসল্যান্ড, ওরা এরকমভাবে বলে, ডয়েচেসল্যান্ড, হ্যাঁ উই আর ডয়েচ।